দিল্লিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে আটক করেছে পুলিশ। সমন্বয়কদের ভিতরের খবর কিন্তু হয়ে গেছে, তাদের যে নিশ্চিত গলার ফাঁসি, সমন্বয়কদের গলার ফাঁসির দড়ি সামনের দিকে এগিয়ে আসছে, তাদেরকে নাকি ফাঁসির সময়টাও দেওয়া হবে না। দিল্লির ভিএফএস সেন্টারে অবস্থান করছিলেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত নেতা মাহদি হাসান। মাহদির নাম পরিচয় উল্লেখ করে তাকে জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি বলে প্রচার শুরু করে এবং হুমকি দেওয়া হচ্ছে। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া মাহদি এখন দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতে তিনি কেন গেলেন তার বেশ কয়েক বছরের বড় বান্ধবী, যার সঙ্গে কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন 6 মাস আগে, তাকে সাথে নিয়ে গেছেন। সেই ব্যাপারে ভিডিও ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি। রাজনৈতিক যুক্তিতে আওয়ামী লীগকে মাঠে আনার ক্যালকুলাস পরিষ্কার এবং বড় জোর আর একটা মাত্র মাস, তার মধ্যেই আওয়ামী লীগ নিষেধাজ্ঞা মুক্ত হয়ে রাজনীতিতে ফিরছে দেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসান ব্যক্তিগত কাজে অবস্থান করছিলেন দিল্লিতে। ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। গেল মঙ্গলবার দুপুরে এমনই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এমন তথ্য দিয়ে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি পোস্ট শেয়ার করেছেন এএফপি সাংবাদিক। আমি হবিগঞ্জ জেলার প্রধান সম্পাদক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। দিল্লির ভিএফএস সেন্টারে অবস্থান করছিলেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত নেতা মাহদি হাসান। পেছন থেকে কোনো এক ব্যক্তি তার ভিডিও ধারণ করেন। পরবর্তীতে দিল্লির বিভিন্ন ফেসবুক পেজ ও আইডিতে আপলোড করা হয় সেটি। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর সেখানে অবস্থান করা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা পেছনে পড়ে তার। যে এসআই সন্তোষ হত্যাকারী মাহাদি, তিনি বর্তমানে নাকি ইন্ডিয়ার দিল্লিতে অবস্থান করছেন। ছোট্ট ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজ আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে সেই থানা থেকে বের করে ওজিকে পোড়ানো সেই মাহাদিকে অবশেষে গ্রেপ্তার করা হলো ভারতে। দর্শক, আজকে নিউজটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ পেতে। দর্শক, তাহলে চলুন আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসান ব্যক্তিগত কাজে অবস্থান করছিলেন দিল্লিতে। ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। গেল মঙ্গলবার দুপুরে এমনই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এমন তথ্য দিয়ে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি পোস্ট শেয়ার করেছেন এএফপি সাংবাদিক কদরউদ্দিন। বাংলাদেশের কনসুলেটের সূত্রের বরাতে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ মাহদি হাসানকে বিমানবন্দরে আটকে দিয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মাহাদির সাথে যোগাযোগ করা হয়। এরপর দুপুর 12:20 ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য মাহাদি দিল্লি বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তৎক্ষণাৎ তিনি হাইকমিশনের একজন কর্মকর্তাকে বিষয়টি জানান। এর আগে মাহাদি গতকাল দ্য ডিসেন্টে জানিয়েছিলেন তিনি ফিনল্যান্ডে যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত কাজে দিল্লিতে অবস্থান করছিলেন। গতকালই মাহাদি জানান দিল্লিতে ভিএফএস সেন্টারে গিয়েছিলেন ভিসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি তার ভিডিও ধারণ করে। তারপর থেকে তার মোবাইলে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে মেসেজ ও কল আসতে থাকে। এইসব মেসেজ থেকে তিনি বুঝতে পারেন না কেউ তার অজান্তে তার বর্তমান অবস্থান, মোবাইল নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। এসআই সন্তোষের কথা মনে আছে? হবিগঞ্জের বানিয়াচং থানায় তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে পরবর্তীতে পুড়িয়ে দিয়েছিল জুলাই জঙ্গি বা জুলাই সন্ত্রাসীরা। নিশ্চয় মনে আছে মাহাদি হাসান নামক সেই আত্মস্বীকৃত খুনি কিভাবে হবিগঞ্জের একটি পুলিশ স্টেশনে বসে অন্যান্য পুলিশদের হুমকি দিচ্ছিল এই বলে যে আপনাদের মনে নেই আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে হত্যা করেছিলাম, বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম। তো সেই এসআই সন্তোষের কি হলো, কি বিচার আমরা পেলাম? তার হত্যার বা তাদের সহকর্মীদের হত্যার কোনো বিচারই বাংলাদেশে হয়নি। তো এই এসআই সন্তোষকে হত্যাকারী সেই আত্মস্বীকৃত খুনিকে দেখলাম রাষ্ট্র রাতের আধারে জামিন দিয়ে দিল। 12-13 ঘন্টার ভেতরে তাকে জামিন দিয়ে দেওয়া হলো তার সহকর্মী, এই মেয়েটার নাম আমার ঠিক মনে নেই, তাহারিমা না যেন কি নাম, চাঁদাবাজি আর অন্যান্য ভয়ঙ্কর সকল অপরাধ করে তারা কিন্তু রাতের ওভার দ্য নাইট বা কয়েক ঘন্টার ভেতরে জামিন পেয়ে যায়। তো এই আত্মস্বীকৃত খুনি মাহাদি হাসান অ্যারেস্ট হয়েছে এমন গুজব 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এই মাহাদি হাসান বর্তমানে ভারতে রয়েছে। হ্যাঁ, শুনে আপনাদের অবাক লাগে, কিন্তু এটাই তো বাস্তবতা। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের সেই
গদা ইকবাল কোরআন কাণ্ডে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর পরও সেই বাহার কিন্তু ভারতের আশ্রয় ছিল, বর্তমানে সে মালয়েশিয়া রয়েছে। তার ব্যাপারে একটু পরে আসছি। ভারতের মুখ এবং মুখোশ আমাদের দেখা উচিত। তথ্য প্রমাণের ভিত্তিতে চলুন দেখি এই মাহাদি হাসান কিভাবে ভারতে রয়েছে বা কোথায় সে আছে, সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। মাহাদি হাসান বেশ কয়েকদিন ধরে ভারতে অবস্থান করে সেখান থেকে পশ্চিমের একটি দেশ ব্রিটেনের সম্পর্কে আপনারা জানেন বা ইংল্যান্ডে চলে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং আমরা তার একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি যেখান থেকে স্পষ্ট হচ্ছে যে সে ভারতে রয়েছে। লিও সাইফার নামক একটি পেজ এটি জানান দিচ্ছে। চলুন আমরা একটু এই ভিডিওটি দেখি। আমি বৈষম্য ছাত্র অভিযোগের বর্তমান সেক্রেটারি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে তাকে একটি জায়গায় বসে থাকতে দেখা যাচ্ছে এই মাহাদি হাসানকে, এবং সেই যে স্থানটি, ওই স্থানটি আবার আমি চিনি, আমি সেখানে গেছিলাম। দিল্লির একটি জায়গায় আমি বলছি, দেখতে পাচ্ছেন এই কক্ষের সামনে হিন্দিতে লেখা রয়েছে। এরা বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপরে আবার দিল্লি, দিল্লি তাদের আশ্রয়স্থল হয়। এই দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা রয়েছে। এটি কোথায়? আমরা এই লিও সাইফার পেজের বিবরণ পড়ব, একটু তার চেহারাটা দেখে নিন। দেখতে পাচ্ছেন সুস্পষ্ট, একে কে না চেনে, এই জঙ্গিকে কে না চেনে। এবং রাষ্ট্র বাংলাদেশ তাদেরকে লাইসেন্স দিয়েছে, পুলিশ হত্যা করা যাবে, যা অপরাধ সব কিছু করা যাবে এবং তাদেরকে ছেড়ে দেওয়া। দেখতে পাচ্ছেন তাকে তো চেনাই যাচ্ছে, আর কি বলার আছে। তো সে যেখানে রয়েছে সেটি আমরা একটু পরে দেখি। লিও সাইফার লিখছে, হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী জঙ্গি মাহাদি হাসান এখন কোথায় কোথায় এর কথা মনে আছে কিনা জিজ্ঞেস করছেন। তারপরে বলছেন যে এই জঙ্গির নিজের স্টেটমেন্ট ছিল পুলিশ পুড়িয়ে মারার। পুলিশ তাকে অ্যারেস্ট করেও আটকে রাখতে পারে না, কারণ আমরা জানি মবস্টার মহামব ইউনুসের শাসন আমল ছিল, তো তার জামিন হয়ে যায় সেটা আমরা জানি। কিন্তু 2 দিন যাবৎ ফেসবুকে একটি গুজব, এটিও তিনি উল্লেখ করেছেন। এখানে দেখুন, এই টেরোরিস্ট ট্রাই করছে ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপে ঢুকতে। আজকে 2 ঘন্টা আগে, অর্থাৎ এই পোস্টটি যখন করেছেন 3 ঘন্টা আগে, অর্থাৎ এখন থেকে 5 ঘন্টা আগে। আর এই ভিডিওটি আমি রেকর্ড করছি এখন বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা, এবং অবশ্যই 17 তারিখ ফেব্রুয়ারি। তো এই টেরোরিস্ট 2 ঘন্টা আগে, অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল 4 ধরেন 1টার দিকে, দুপুর 1টার দিকে তাড়াহুড়ো করে বের হয়ে যায় চোরের মতো। এই ভিডিও 2 ঘন্টা আগে তাড়াহুড়ো করে বের হয়ে যায় চোরের মতো। আমার এক ছোট ভাই অনেক এটাকে খুঁজে পায় না, তো এর আগে একটু রেকর্ড করেছিল, সম্ভবত পাহাড়গঞ্জের আশেপাশে কোনো হোটেলে সে অবস্থান করছে, দিল্লির পাহাড়গঞ্জের আশেপাশে কোনো হোটেলে অবস্থান করছে। আমার এই ভিডিওটা হবিগঞ্জের কেউ দেখে থাকলে, ওর পাসপোর্টের কপি কারোর কাছে থাকলে কাইন্ডলি ইনবক্সে জানানোর জন্য অনুরোধ করছে যে এই জঙ্গিটা ট্রাই করছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক না গিয়ে ওইখান থেকেই ইউরোপে মুভ করতে কোনোভাবে হলে। এবং এটি কর্নট প্লেসের ভিএফএস গ্লোবালের ভিডিও। আপনারা জানেন দিল্লির কর্নট প্লেস কোথায় এবং ভিএফএস গ্লোবাল কোথায়। আমি সেখানে গিয়েছিলাম, আমি যখন কানাডায় আসার আগে সেখানে আমার মেডিকেল এক্সাম হয়েছিল। তো এই ভিডিওটিতে থেকে স্পষ্ট সে দিল্লিতে রয়েছে, বাংলাদেশের কোনো হাই কমিশনে হিন্দিতে লেখা থাকবে না। আর এখানে স্পষ্ট হচ্ছে যে সে দিল্লিতে রয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, দিল্লিতে কেন, আর দিল্লি সে গেল কিভাবে? ভারতীয় সিকিউরিটি এজেন্সিগুলো কি করে? নাকি ভারত এদেরকে দিয়ে এই জঙ্গি সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশে? এদেরকে কি ভারত পালে? এই প্রশ্নের উত্তর কি দেবে ভারতীয়রা? আজকে ভারতে মুফতি মাসুদরা জেল খাটছে, কোনোভাবে জামিন হচ্ছে না, পুলিশ লক্ষ টাকা ঘুষ চাইছে, বিজেপি, আরএসএস, ওদিকে তৃণমূল, মুসলিম ইসলামিক সন্ত্রাসীরা সবাই তাকে নিয়ে রাজনীতি করছে। একজন নিরপরাধ মানুষ ভারতে জেল খাটছে, এদিকে এই সকল আত্মস্বীকৃত খুনিরা, ভারতকে বলা হয় হিন্দুদের জন্য সেফ রাষ্ট্র, হিন্দু প্রধান তো অবশ্যই, 117-18 কোটি হিন্দুর দেশ ভারত। সেখানে এসআই সন্তোষ নাম শুনলেই বোঝা যাচ্ছে একজন হিন্দু ধর্মাবলম্বী, এবং তাকে হত্যাও করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বী। এই জন্য তার নাম যদি মোহাম্মদ করিম হতো বা অন্য কিছু হতো তাহলে তাকে হত্যা করা হতো না। কারণ জুলাই জঙ্গিরা গুজব ছড়িয়েছিল যে হিন্দিতে কথা বলছে, এসে তাদেরকে গুলি চালাচ্ছে, এবং যাদের নাম শুনে বাঙালি নাম মানে হিন্দু নাম, তাদেরকে ধরা হচ্ছে রয়ের এজেন্ট। হিন্দু হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। হিন্দু বিদ্বেষ, এটা তো নতুন করে আপনাদের নিশ্চয়ই মনে করে দিতে হবে না। তো সে সকল খুনিদের জায়গা হচ্ছে ভারতে। এখন আপনি বলতেই পারেন যে না ভারত এটা জানে না, তাহলে সে এতগুলো সিকিউরিটি স্টেপ পার হয়ে গেল কি করে? প্রথম কথা হচ্ছে সে ভারতের ভিসা পেল কি করে? জুলাই সন্ত্রাস চালানোর আগে যদি সে ভিসা পেয়েও থাকে তাহলে সে বর্ডারে গেল কি করে? বর্ডারের দায়িত্বে যারা রয়েছেন তারা কি করছেন? দিল্লির মতো জায়গায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে, অন্য বাংলাদেশিরা ভিডিও রেকর্ড করছে, সেখানে পুলিশের কাজ কি? আর সে কোন নিশ্চয়তা পেয়ে ভারতে গেছে? ওরা তো সারা জীবন ভারতকে গালাগালি করে, তাদের যদি মাথার উপরে কারোর হাত না থাকে তাহলে সে ভারতে যাওয়ার সাহস করার কথা নয়। তো আর অন্য একজন বাংলাদেশি বন্ধু এটি রেকর্ড করে ফেসবুকে আপলোড করছেন, ভারতের অবস্থা কি? আর অবশ্য এটা তো আপনাদের কাছে প্রমাণিত, এই যে মেয়ে সহ বাহারকে আটকের পর যে কারণে ছেড়ে দিল কলকাতা পুলিশ, এই বাহার এখন মালয়েশিয়া রয়েছে। বাহারকে কে সেইফে মালয়েশিয়া যাওয়ার জন্য এক্সিট দিল? এটা তো আর কাউকে চোখে ধুলো দিয়ে যাওয়ার কথা না। আপনারা আমাকে বলুন, ভারতীয় বন্ধু যারা ডিফেন্ড করেন বলেন তো। প্রথম কথা হচ্ছে যে বাহার ভারতে বৈধভাবে যায়নি, অবৈধভাবে গেছে। এবং আপনারা জানেন বাংলাদেশের মানে যে লাল পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টগুলো কিন্তু ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বাতিল করে ফেলেছে, অর্থাৎ তার পাসপোর্ট ছিল অবৈধ। সেই বাহার ভারত থেকে মালয়েশিয়া গেল, তার মানে ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। আপনাদের সবার জানেন, এটা আর অস্পষ্ট নয়, কুমিল্লার নানুয়ার দিঘির পারে
এই যে কোরআন কাণ্ড এটি সংগঠিত করা এবং সারা বাংলাদেশে হিন্দুদের উপরে মানে হত্যাযজ্ঞ চালানো, এর পেছনে অন্যতম মূল হতো এই বাহার। এবং এই যে যুবকটিকে দেখছেন, কি মনে হয় একে দেখে? রোগাশোকা চেহারার, অতি সাধারণ দর্শন একটি যুবক, গায়ে একটা চাদর জড়িয়ে আছে। যুবক না বলে কিশোর বলাই ভালো করে গোঁফদাড়ি ওঠেনি, নির্মল একটি হাসি জড়িয়ে মুখে, একেবারে অতি সাধারণ দর্শন একটি কিশোর। কিন্তু এই অতি সাধারণ দর্শন কিশোরটির গুণপনার পরিচয় পেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সে গুণপনার বহর এমন যে শোনার পর যদি আপনি ভিড়মি খেয়ে পড়ে যান, তবে আমাকে দোষ দেবেন না। এই ছেলেটি একটি যে সে সাধারণ ছেলে নয়, সে একটি কালখণ্ডের প্রতীক, একটি বিশেষ দেশের বিশেষ সময়ের প্রতীক। দেশটি বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আর কালখণ্ডটি হল 2024-এর 5 আগস্ট থেকে 2026-এর 17ই আগস্ট দ্বীপ্রহর। কিছুকে আঁচ করতে পারছেন? আর একটু স্পষ্ট করে বলি তাহলে। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশের বিপ্লবের প্রাথমিক সাফল্য, জনগণের হাতে ক্ষমতা ট্রান্সফার। যে জনগণ সেই মহাবিপ্লবের সামনের সারিতে ছিল, নেতৃত্বে ছিল, এই নিরীহ মুখের সাধারণ দর্শন গোঁফ ভালো করে না ওঠা কিশোরটি ছিল তাদেরই একজন। এর নাম হচ্ছে মেহেদী হাসান। বিখ্যাত গজল গায়ক মেহেদী হাসানের গান শুনে এই কিশোরের বাপ ছেলের এই নাম রেখেছিল কিনা বলতে পারবো না, তবে ছেলে যেভাবে বিখ্যাত হয়ে উঠেছে এই এতটুকু বয়সে, ভালো করে গোপের রেখা গজায়নি, এই বয়সে সে যেভাবে বিখ্যাত হয়েছে তাতে বাপের স্বপ্ন একেবারে বৃথা যায়নি। এই মেহেদী হাসান সেই মেহেদী হাসানের মতো গজল গায় না বটে, তবে বিপ্লবের যে গানের গুঁতোয় বাংলাদেশ আজ জগৎ জোড়া দুর্নাম কিনেছে, দূরছাই উঠেছে সারা দেশ জুড়ে, সারা দুনিয়া জুড়ে। এই কিশোর মেহেদী সেই গানের শিল্পী। ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। আপাতত এর কীর্তি কাহিনীর যেটুকু প্রকাশ্যে এসেছে সেটাই